আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে, আপনাদের বিবেকবোধের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। আগামীর বাংলাদেশ গড়ায় শুধু বিএনপিকে লাইনে আনলে হবে না, রাজনৈতিক দলগুলোকে লাইনে আনলে হবে না, ব্যবসায়ীদের লাইনে আনলে হবে না, প্রশাসনের মানুষদের লাইনে আনলে হবে না। আমরা যারা নিজেদেরকে সাধারণ মানুষ বলি, আমরা যদি লাইনে না আসি, বাংলাদেশ কোনোদিন লাইনে আসবে না। আত্মসমালোচনা দিয়ে শুরু করতে চাই। তার আগে একটা তথ্য দেই। বিএনপি সরকার কিছুদিন আগে ৮,০০০ কোটি টাকার একটা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পটা নিয়েছেন শুধুমাত্র বিএনপির এমপিদের জন্য। এখন বিএনপি সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমাদের প্রশ্ন, বিএনপি যে বর্তমানে সরকারে আছে, তারা কি শুধু ধানের শীষের সরকার, নাকি তারা শুধুমাত্র যেখানে বিএনপি জিতেছে সেই এলাকার সরকার, নাকি তারা বাংলাদেশের সরকার এবং ৩০০ আসনের সরকার? এই উত্তরটা তাদেরকে দিতে হবে। তারা যদি বলে যে তারা 212 আসনের সরকার, 50% মানুষের সরকার, তাহলে তাদেরকে আমরা আর কোনো প্রশ্ন করব না। বাকি বাদ সিদ্ধান্ত আগামীর বাংলাদেশের মানুষ নিয়ে নেবে ইনশাআল্লাহ। কিন্তু তারা যদি মনে করে, তারা যে জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে, তাহলে তারা যদি বাংলাদেশের সরকার হয়, তাহলে কিভাবে তারা শুধুমাত্র ক্ষমতাসীন এমপিদের জন্য বাজেট দেয়? এর চেয়ে নির্লজ্জতার আর কিছু হইতে পারে না, এর চেয়ে পক্ষপাতের আর কিছু হইতে পারে না, এর চেয়ে স্বৈরাচারী কোন সিদ্ধান্ত হইতে পারে না। এবার একটু আত্মসমালোচনায় আসা যাক। আমাদের প্রায় ৬৮টা আসনে জামায়াতের এমপি আছে, ৬টা আসনে এনসিপির এমপি আছে, সংরক্ষিত আরো কিছু নারী আসন আছে। প্রত্যেকটা আসনে আমাদের সবাইকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমরা কেউ এনসিপি করি, জামাত করি দেখে আমাদের এমপিরা শুধুমাত্র জামাত দেখে, এনসিপি দেখে কার্ড দিবে, এই সুযোগও কাউকে দেয়া যাবে না। আজকে এখানে জামাতের এমপি আছে, যদি এরকম হয় তিনি শুধু এনসিপির কিংবা শুধু জামাতের মানুষদের কার্ড দিচ্ছে, যেই মানুষটা ধানের শীষে ভোট দিয়েছে, ওই মানুষটা তিনি যতই তার কষ্টের মধ্য দিয়ে যাক, তাকে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, তাহলে এই এমপিকেও প্রশ্নের মধ্যে নিয়ে আসতে হবে। মনে রাখবেন, কাউকে যদি ছাড় দেন, সে ধীরে ধীরে স্বৈরাচারের পথে হাঁটবে। আত্মসমালোচনা থেকে নিজেকেও কোনোদিন বাইরে রাখা যাবে না, প্রত্যেককেই প্রশ্নের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা কিছু কথা বলতে চাই। নাসির ভাই অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, আমরা একটু প্রশাসনের দিকে নজর দিতে চাই। অভ্যুত্থানের আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক ব্যক্তিরা বলতো, রয়ের হেডকোয়ার্টার হচ্ছে ভারতে, আর ভারতীয় গোয়েন্দা সংস্থায় রয়ের আরেকটা হেডকোয়ার্টার আছে বাংলাদেশে, ঢাকায় ক্যান্টনমেন্টে। আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আমার এই সেনাবাহিনী আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার শক্তির প্রতীক, আমার ঐতিহ্যের প্রতীক। এই সেনাবাহিনীকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সেনাবাহিনীর ভিতরে বাইরে, ক্যান্টনমেন্টের ভিতরে বাইরে এখনো যদি এমন কেউ থেকে থাকে যে আমার দেশের পারপাস সার্ভ করে না, সেনাবাহিনীকে ধারণ করে না, বাইরের দেশের এজেন্ট হিসেবে কাজ করে, তাদেরকে প্রতিহত করে বাংলাদেশের সীমানা থেকে পার করে দিতে হবে। কথা বলতে চাই আমরা একটু পুলিশ নিয়ে। এই পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় একটা বাহিনী, বাংলাদেশের নিরাপত্তার সাথে জড়িত, মানুষের সাথে সবচেয়ে কাছাকাছি থাকা একটা বাহিনী। আমরা সরকারকে আহ্বান করব, ২৪শে অভ্যুত্থানের আগে এই বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানকে ব্যবহার করে, এই প্রতিষ্ঠানের সদস্যদের ব্যবহার করে, তাদের পোশাককে ব্যবহার করে দেশের অসংখ্য মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এই একটা বাহিনীকে আওয়ামী লীগ সরকার তার পেটোয়া বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করার সকল ধরনের পায়তারা তারা চালিয়েছে। আমরা বিএনপিকে আহ্বান জানাবো, এই বাহিনীর আমার সদস্যরা
এমন অনেকেই ছিল যারা এগুলো করতে চায়নি, কিন্তু বাধ্য হয়ে চাকরি বাঁচানোর জন্য করতে হয়েছে। কিন্তু 24 পরবর্তী বাংলাদেশে বিএনপির দ্বারা আর যেন থানা দখল না হয়, এই বাহিনী যেন পেটুয়া বাহিনী না হয়, সেটাও আপনাদের নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা এখন যখন থানার দিকে তাকাই, এসপি অফিসের দিকে তাকাই, আমাদের এসপি ওসিদের দিকে তাকাই, আমরা দেখি তাদেরকে আবার বিএনপি, ছাত্রদল, যুবদল নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করার সকল পায় তারা শুরু করেছে। আমরা পুলিশকে একটা কথা বলতে চাই, 24-এর অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নাই। আজকে বিএনপি আছে, কালকে বিএনপি না থাকতে পারে। যদি আপনারা দলের দাস হন, ব্যক্তির পূজারী হন, মার্কার প্রতি অন্ধ হয়ে যান, আগামীর বাংলাদেশে আপনি আর কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না। এই জন্য দয়া করে আপনার ওই শপথের সাথে ন্যায় বিচার করুন, পোশাকের সাথে জাস্টিস করুন, এই প্রতিষ্ঠানটার সম্মানটা রক্ষা করুন। না হলে আগামীতে আপনার সন্তানের সামনে কোনোদিন আর মাথা উঁচু করে বলতে পারবেন না যে আপনি এরকম একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি আমি সরকারকে বলতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে আমার একজন পুলিশের কনস্টেবল ভাই রাত দিন খাটার পরে যখন তাকে 15,000 20,000 টাকা বেতন দেওয়া হয়, এত পরিশ্রমের পরে এইরকম একটা সরকারি চাকরিতে 15,000 টাকা দিয়ে এই বাংলাদেশে আজকের দিনে সংসার চলতে পারে না। তাদের সুযোগ সুবিধাও বাড়াতে হবে। আপনি তাদের থেকে শ্রম চাইবেন, সেবা চাইবেন, সুযোগ সুবিধা দিবেন না, তাদের কাছে মানুষের কাছে টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের যৌক্তিক সমালোচনা করতে হবে। অন্ধভাবে কারো বিরুদ্ধে বলে যাব, এই রাজনীতি আগামীর বাংলাদেশে আমরা আর করতে চাই না। আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই। রাস্তার উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে 1 নম্বরের জায়গায় 3 নম্বর ইট দেয়া হয়, বালির জায়গায় মাটি দেয়া হচ্ছে, যেখানে 3টা রড দেওয়া দরকার 1টা রড দেওয়া হচ্ছে। আমরা দেখছি টেন্ডার হতে না হতেই এখানে জামাতের এমপি থাকলেও সরকারি প্রত্যেকটা অফিসে যাবেন, দেখবেন বিএনপি, ছাত্রদল, যুবদলের অত্যাচারে অফিসের কর্মকর্তা কর্মচারীরাও ঠিক মতো অফিস করতে পারে না। ওইখানে আবার কিছু কর্মকর্তা কর্মচারী যারা নিজেদেরকে সরকারি কর্মচারীর চেয়ে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতে বেশি ভালো লাগে যাদের, তারা তাদের সাথে মিলে আরেকটা টেন্ডারবাজির লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করতে হবে। মনে রাখবেন, জুলুম যদি শুরু হয়, তার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন, কথা না বলেন, টেনে না ধরেন, সেটা এমন এক পর্যায়ে যাবে যেখান থেকে ফিরে আসার আর উপায় থাকবে না। আমরা সর্বশেষ জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটা কথা বলতে চাই। আমরা মনে করতে চাই যে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমরা মনে করতে চাই তিনি জুলুমের শিকার ছিলেন, আমরা মনে করতে চাই তারেক রহমানকে ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠানো হয়েছিল, আমরা মনে করতে চাই তিনিও 17 বছর কষ্ট করেছেন। কিন্তু যেই মানুষ 50% ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই মানুষরা 70% ভোট দিয়েছে আমার গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে। যেই আদেশের ফলে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, সেই আদেশের ফলে যেই গণভোট, সেই গণভোট নাকি অবৈধ, সেই গণভোট নাকি অসাংবিধানিক। আমরা জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমানকে শুধু একটা কথা বলতে চাই, এক মায়ের যদি একসাথে 2 যমজ সন্তান হয়, এক সন্তান বৈধ, আরেক সন্তান অবৈধ, এটা কোনোদিন হইতে পারে না। যদি আমার এই সংস্কার যদি অবৈধ হয়, আমার জুলাই সনদ যদি অবৈধ হয়, আমার গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, বিএনপি সরকার সবকিছুই অবৈধ, সবকিছু অসাংবিধানিক। স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, আপনার যদি গণভোট বাস্তবায়ন না করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আগামীর বাংলাদেশে বিএনপির এই গাদ্দার রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, কর্মসংস্থানের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। মীর শাহ আলম সহ নতুন হাওয়া ভবন যারা তৈরি করার চেষ্টা করছে, সেই সকল নতুন হাওয়া ভবনের সকল দেয়াল থেকে ইট খুলে ফেলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি,
আগামীর বাংলাদেশে কোন নতুন স্বৈরাচার তৈরি হইতে আমরা দিব না ইনশাআল্লাহ। সবাই আমাদের লিওন ভাইয়ের জন্য দোয়া করবেন, তাকে আমরা প্রার্থী হিসেবে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। তিনি যদি কোনোদিন আমানতের খেয়ানত করেন আপনাদেরকে লাগবে না, আমরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কিন্তু যদি তিনি আপনাদের জন্য কাজ করতে চান, আপনাদের সন্তান হিসেবে হোক, ভাই হিসেবে হোক, তরুণ প্রজন্মের জুলাইয়ের সামনের সারির একজন সহযোদ্ধা হিসেবে তার সাথে একসাথে এই জলঢাকা তৈরির লড়াইয়ে আমাদের লড়াই করে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা মৃত্যুর আগে পর্যন্ত আপনাদের আস্থার ভোটের আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।